তো আমরা জানি স্ট্রোক করবার পরে প্রায়শই প্যারালাইসিস না হলেও দুর্বলতা বা প্যারালাইসিস ডেভেলপ করে। তো এই যে প্যারালাইসিস ডেভেলপ করে দুর্বলতা, এটি কাটাবার জন্য আসলে ফিজিওথেরাপির রোল আছে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি একটা প্রশ্ন করেছেন। হেমিপ্যারেসিস বলি আমরা, এটা খুবই মানে আমরা একটা মাসেল পাওয়ারকে একটা গ্রেডিং স্কেলে মেজার করি। আপনি জানেন যে এখানে 0 to 5 একটা স্কেল আছে। যদি তারা অ্যাক্টিভলি মুভ করতে পারে গ্র্যাভিটির এগেনস্টে, তখন এটা আমরা গ্রেড 3 ধরে নিই। যখন সেটা পারে না, তখন আমরা গ্রেড 3 কম বা গ্রেড 2 ধরি। তো আমরা যখন একটা স্ট্রোক পরবর্তী রোগী আমাদের কাছে আসলো, আমরা অ্যাসেসমেন্ট করার সময় তার মাসেল পাওয়ারটা কতটুকু সেটাকে অ্যাসেস করি। যেটা অ্যাক্টিভলি যে করতে পারছে, দ্যাট মিনস আমরা হেমিপ্যারেসিস বলি। যে অ্যাক্টিভলি করতে পারছে না, ফ্ল্যাসিড প্যারালাইসিস, তখন সেটার ক্ষেত্রে ভিন্নতা থাকে। তো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখছি যে এই গত 20 বছরে আমরা যে প্র্যাকটিস করছি, যদি হেমিপ্যারেসিস অবস্থায় আমাদের কাছে রোগীটা আসে এবং যদি সেটা ইসকেমিক স্ট্রোক জনিত হয়, আমরা দেখি 2 থেকে 3 সপ্তাহে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে। এবং আমরা এরকম প্রচুর রোগী পেয়েছি যারা 2 থেকে 3 সপ্তাহে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। যে একটা সময় ছিল, আমি একটু দর্শকদের জন্য বলছি, যে স্ট্রোক হলে বা প্যারালাইসিস হলে আর যে ভালো হবে না, এটার কোনো চিকিৎসা নেই, মানুষের কাছে যে একটা এরকম প্রবণতা ছিল, যার ফলে অনেকে চিকিৎসা করানি না, যে না এটা ভালো হবে না, খামাখা কেন একটা হুইল চেয়ার কিনে দিয়ে তাকে বাসার মধ্যেই রেখে দেয়। তো তাদেরকে বলবো যে আসলে যদি আপনি যেটা বললেন হেমিপ্যারেসিস হয়, খুব ভালো সংবাদ যে খুব দ্রুতই সে ভালো হয়ে যেতে পারে। এবং আপনি আরও দর্শকদের উদ্দেশ্যে আরেকটু জানাতে চাই যে স্ট্রোকের পরে যে একটা লেটেস্ট ট্রিটমেন্ট আপনি নিজেও জানেন, যে দেখেন অ্যান্টি থ্রম্বোলিক এজেন্ট ইউজ হয়। যদি সেটা প্রথম 4 ঘন্টার মধ্যে রোগীকে বিশেষায়িত হসপিটালে এবং একজন নিউরোলজি ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া যায়, যদি তার থ্রম্বাসটাকে আমরা রিমুভ করে দিতে পারি, লাইসিস করে দিতে পারি, তাহলে কিন্তু তার জটিলতাই অনেকাংশে কমে যায়। কিন্তু সেটাও কিন্তু অনেকে জানে না যে 4 ঘন্টার মধ্যে নিয়ে যাবে। তো এরকম ঠিক স্ট্রোক পরবর্তী যে প্যারালাইসিসটা তৈরি হচ্ছে, সেটা যদি প্রথম 90 দিনের মধ্যে সঠিকভাবে ফিজিওথেরাপি দেওয়া যায় ডে 1 থেকে, তাহলে কিন্তু এই 90 দিনই তার জন্য যথেষ্ট। আমরা এটাকে গোল্ডেন আওয়ার বলি। এই 90 দিনকে প্রপারলি কাজে লাগাইলে 90% রোগী কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। চমৎকার বলেছেন। শরীর ম্যাজমেজে লাগা, মেজাজ খিটমিটে হয়ে যাওয়া, কোনো কাজে ভালো লাগছে না, কিছু সময় পরপরই ক্লান্তি যেন পিছু ছাড়ছে না, এই জাতীয় সমস্যা অনেকের মধ্যেই দেখা দিয়ে থাকে। এই জাতীয় সমস্যার পাশাপাশি শরীরে মাংসপেশিতে ব্যথা, শরীরে হাড়হাড্ডিতে ব্যথা, এই লক্ষণগুলোও যদি প্রকাশিত হয়, তাহলে অবশ্যই চেক করে নিতে হবে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে কিনা। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকা শহরে পাশাপাশি যাদের গায়ে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগে না, তাদের ক্ষেত্রে এই জাতীয় লক্ষণ প্রকাশিত হতে পারে। এর অন্যতম কারণ হতে পারে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি যদি তৈরি হয়, তাহলে এই লক্ষণগুলো দেখা দিতে পারে। আর ভিটামিন ডি এর পরিমাণ যদি অনেক বেশি কমে যায়, তাহলে কিন্তু অস্টিওপোরোসিস বা অস্টিওআর্থ্রাইটিস এই জাতীয় সমস্যাও দেখা দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই গায়ে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগাতে হবে। কখন সূর্যের আলো লাগাবেন? সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে 20 থেকে 25 মিনিট গায়ে সূর্যের আলো লাগাতে হবে। পাশাপাশি সূর্যের আলোতে বেড়ে ওঠা হাঁস মুরগির ডিম, গরু ছাগলের দুধ, এছাড়াও ফর্টিফাইড বিভিন্ন ধরনের খাবার মার্কেটে এখন পাওয়া যায়, যেগুলো ভিটামিন ডি ফর্টিফাই করা থাকে, সেগুলোও নিয়মিত গ্রহণ করতে পারেন। আর অতিরিক্ত পরিমাণে কমে গেলে অবশ্যই বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে কতটুকু পরিমাণে সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে সে বিষয়টি নিশ্চিত হয়ে তারপরে গ্রহণ করার চেষ্টা করতে হবে। অনেকে নিজে নিজেই সাপ্লিমেন্ট গ্রহণ করেন, যে বিষয়টি করা থেকে বিরত থাকতে হবে। কারণ আপনার কতটুকু ভিটামিন ডি কমে গিয়েছে, সেই অনুযায়ী কতটুকু ডোজ হওয়া উচিত, ডোজগুলো কত দিন ব্যাপী চলবে, সেই সম্পর্কে সঠিক আইডিয়া অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে দিতে পারবেন। তাই ভিটামিন ডি এর পরিমাণ কমে গেলে বা এই লক্ষণগুলো দেখা গেলে দেরি না করে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি সঠিক সুনির্দিষ্ট খাদ্য তালিকা মেনে চলতে হবে, নিয়মিত গায়ে সূর্যের আলো লাগাতে হবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সব শেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? জি, ধন্যবাদ। দর্শকদেরকে বলবো, আসলে ফিজিওথেরাপি একটা চিকিৎসা পদ্ধতি যেটা বাংলাদেশে এখনও মানুষের কাছে অতটা এর জনপ্রিয়তা বা এর সম্পর্কে সচেতনতা নেই। সেই জায়গাটা সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে আমাদের এই বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন। আপনারা এখন আধুনিক যুগে আমরা কিন্তু সার্চ দিলেই অনেক কিছু পেয়ে যাই। তো আপনার কোন সমস্যা হলে একজন ফিজিওথেরাপি
চিকিৎসকের অধীনে চিকিৎসা নেবেন, সেই বিষয়গুলো জানবেন। এবং তাহলে আমার মনে হয় অনেকাংশেই যেখানে ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে, যেমন ধরেন একজনের প্লাস্টার করে হাতটা মানে মুঠি হয়ে গেছে, সে আর সোজা করতে পারছে না, তার কিন্তু ফিজিওথেরাপি দরকার, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস ফিজিওথেরাপি দরকার। এরকম অনেক ডিজিজ আছে যেখানে মানে স্বাভাবিক ট্রিটমেন্টগুলো শেষ হয়ে যায়, আমরা সেখান থেকে শুরু করি। সো এই জায়গায় আপনারা সচেতন হলে আশা করি আপনারা নিজেরাও সুস্থ থাকবেন এবং এই চিকিৎসার প্রয়োজনীয়তাটাও আপনারা অনুভব করতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ।